আমার গুরুজনেরা, আমার ভাইয়েরা, বোনেরা, বন্ধুরা, দেখুন এখানে নতুন করে আমাদের পক্ষ থেকে মঞ্চে দাঁড়িয়ে এখানকার মানুষকে লড়াই করতে বলার কিছু নেই। কারণ এটা ঘটনা আজ থেকে 3 বছর আগে শ্রীপুর হাই মাদ্রাসার ভোটকে নিয়ে যখন তৃণমূলের রহিম বক্সি ওর ছেলে মিলে ঠিক করেছিল গায়ের জোরে এই মাদ্রাসাকে দখল করবে, তখন এখানকার আমাদের কংগ্রেসরা, কংগ্রেসের এখানকার বন্ধুরা এবং সবচেয়ে বড় কথা আমাদের পার্টি বা কংগ্রেস বা অন্যান্য দলের বাইরেও যে সাধারণ মানুষ এখানকার, তারা সবাই মিলে একসঙ্গে লড়াই করে খালি যে মাদ্রাসা দখল করেছিলেন তাই নয়, যেরকম ভাবে রহিম বক্সিকে আর ওই কুলাঙ্গার ছেলেকে ল্যাচ গুটিয়ে দৌড় করিয়েছিলেন আপনারা, তা কোনোভাবে ওদের মাদ্রাসাওয়ালা ঘুম ভেঙে যায়। অনেক চেষ্টা করেছিল গায়ের জোরে মাদ্রাসা দখল করতে, ওরা পারেনি। হেরে যাওয়ার পরে আমাদের কমরেডদেরকে গ্রেপ্তার করিয়েছিল, জেল খাটিয়েছিল, তাদের প্রত্যেককে আমরা মাথা উঁচু করে জেল থেকে বার করিয়ে এনেছি। হেরে যাওয়ার পরে দীর্ঘদিন মাদ্রাসার বোর্ডের প্রভাবকে কাজে লাগিয়ে সেই মাদ্রাসায় ওরা কমিটি দখল করতে দেয়নি, কমিটি চালু করতে দেয়নি আমাদেরকে। সেখানেও আমরা সেই কমিটি তারপর কাজ শুরু করেছি, সেই মাদ্রাসাকে আমরা বাধ্য করেছি। এখানকার ডিএম থেকে শুরু করে এখানকার অফিসারদেরকে বাধ্য করেছি তৃণমূলের দালালি করা বন্ধ করে মানুষের রায় নির্বাচিত মাদ্রাসার ভোটকে কাজ করতে দিতে। তাই এই সমস্ত লড়াই শুধুমাত্র একদিন একটা ভোটের লড়াই নয়, ভোটের আগে থেকে শুরু করে ভোট দখল করা, ভোট তৈরি করা এবং ভোট পরিচালনা করা পর্যন্ত যে লড়াই এখানে আমাদের কমরেডরা করেছে, তা খালি এখানকার বলে নয়, গোটা মালদায় গত 7-8 বছরে আমাদের পার্টির এবং আমাদের কমরেডদের এত বড় সাফল্য খুব কম আছে। তাই নতুন করে আপনাদেরকে লড়তে বলার কোন যোগ্যতাও নেই আমাদের, সেই সুযোগও নেই। খালি এইটুকু বলছি যে লড়াই, এবং শুধুমাত্র লড়াই নয়, যে জয়ের মধ্যে দিয়ে ওই লড়াইকে আপনারা লড়েছিলেন, আগামী দিনে সামনের বিধানসভা ভোটে তার চেয়েও জোরে, তার চেয়েও জোর নিয়ে, তার চেয়েও শক্তি নিয়ে, তার চেয়ে বড় মানুষের ঐক্য নিয়ে আরো বড় চোয়াল চাপা লড়াই এখানে আমাদেরকে লড়তে হবে। ওই রহিম বক্সি আগে একটা দল করতো, তৃণমূল ক্ষমতায় আসলো, পয়সা কামানোর জন্য মমতা ব্যানার্জির পায়ে গিয়ে দায়িত্ব দিল এবং তারপর থেকে 2 হাতে কি পয়সা কামাচ্ছে আপনারা দেখছেন, চুরির টাকায় কত ফুটনি মারছে আপনারা দেখছেন। রতুয়া ইরিগেশনের বাংলো বরকত গনি খান চৌধুরী তৈরি করে দিয়ে গেছিলেন। রাজ্যে তখন আমাদের সরকার, শৈলেন সরকার মন্ত্রী, শৈলেন সরকারের প্রত্যক্ষ সাহায্যে আমাদের সরকারের পরিচালনায় সেই বাংলো বিভিন্ন সরকারি কাজে ব্যবহার হওয়া থেকে শুরু করে এখানকার মানুষের তাদের একটা নিজের সম্পত্তি হয়ে গেছিল। আর সেই ইরিগেশনের বাংলোকে এখন রহিম বক্সিয়ার বউ মিলে দখল করে রহিম বক্সিয়ার বউয়ের কোটা বাড়ি, খাবার বাড়ি তৈরি হয়েছে, সরকারের টাকায় তৈরি হওয়া, জনগণের টাকায় তৈরি হওয়া বর্তমান ইরিগেশনের বাংলো, ওই বাংলোর হাত থেকে আবার স্বাধীন করতে হবে, মুক্ত করতে হবে। এনবিএসসিসির বাস স্ট্যান্ড কোন সর্বদাকে দেবে এসে দিয়ে যায়নি, বামপন্থী সরকার, বামফ্রন্ট সরকার এখানে বাস স্ট্যান্ড তৈরি করেছিল, বাস স্ট্যান্ড তৈরি করেছিল। খালি একটা সরকারের সম্পত্তি নয়, মালদার জনগণের সম্পত্তি, রতুয়ার মালতীপুরের মানুষের সম্পত্তি। ওই বাস স্ট্যান্ডের জমিকে দখল করেছে রহিম বক্সিয়ারের ছেলে মিলে, একটার পর একটা জমি ওখানে প্লটিং করে, ওখানে প্রমোটিং করা থেকে শুরু করে ওই জমিটা এখন পকেটে হচ্ছে। আপনারা জানেন এখানে ওয়াকফের জমি, ওয়াকফের জমিকে দখল করে ওখানে প্লটিং করে সেই জমিকে রহিম বক্সিয়ারের ছেলে মিলে, পরিবার মিলে, দলের 5টা লোক মিলে ভোগ করছে। এমনকি একটা সময় নিজে যে দল করত, তৃণমূলের নেতা মানে চরিত্র মানে জানা আছে, নিজের দল কি দরকার হলে নিজের স্বার্থের জন্য, পয়সার জন্য এরা কোনদিন নিজের বাপ্পাকে বাজারে বেচে দেবে। আগে যে দল করতো সেই আরএসপির পার্টি অফিস, যে আরএসপির পার্টি অফিসটাকে পর্যন্ত নিজের নামে রেজিস্ট্রি করিয়ে সেই অফিসকে গায়ের জোরে দখল করে রেখে দিয়েছে। আর ওরা জানে একটার পর একটা জনগণের সম্পত্তি দখল করে যাব, আমায় কেউ কিচ্ছু করতে পারবে না। যত অভিযোগ হোক, যত কমপ্লেন হোক, তার বিরুদ্ধে মিটিং মিছিল খালি আমরা করেছি এমন নয়, এমনকি ওদের নিজের এমএলএ সমরবাবু সে পর্যন্ত গিয়ে তার বিরুদ্ধে ওয়াকফের জমি দখল নিয়ে সরকারের কাছে অভিযোগ করেছে। তারপর ওই জমি দখল মুক্ত হচ্ছে না। যে গরিব মুসলমান মানুষ পরিশ্রম করে দুটো পয়সা করেছিলেন এক সময় করে, তিনি খালি সেই পয়সা নিজে ভোগ করবেন না, তিনি ঠিক করেছিলেন আমার উপার্জনের একটা অংশ সমাজের জন্য ব্যবহার করব। তারা ওয়াকফকে ওই দান করে গেছিল, ওয়াকফের সম্পত্তি তৈরি করে গেছিল। এই চোরটা এখন চুরি করে খাচ্ছে। আর জানে মাথার উপর দিদি আছে, দিদির পুলিশ আছে, ইচ্ছে মতো জমি দখল করে রেখে দেবো, সম্পত্তি দখল করে রেখে দেবো, আমরা কেউ কিছু করতে পারবে না। আরে ভাই, এক মাঘে শীত পালায় না, আজ না কাল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ঘাট ধরে টেনে আমরা নবান্ন থেকে বাড়িতে পাঠাবো, মাটিতে পাঠাবো। আর যেদিন মমতা ব্যানার্জির হাত থেকে নবান্ন মুক্ত হবে, যেদিন তৃণমূলের হাত থেকে মালদার মাটি মুক্ত হবে, জেনে রাখো রহিম বক্সি ওই চুরির টাকা যত খেয়েছো, গলার ভেতর হাত ঢুকিয়ে পেটের ভেতর থেকে ওই চুরির টাকা বার করবো, বার করবো। যেরকম ভাবে মাদ্রাসা দখল করতে চেয়েছিলে, দখল রাখতে পারোনি,
এই শ্রীপুরের মাদ্রাসাকে নিয়েও গত 10 বছর ধরে অনেক পয়সা কামিয়েছিল। তারপরে গলার ভেতর হাত ঢুকিয়ে ওই মাদ্রাসাকে ওদের হাত থেকে বার করা হয়েছে, দখলমুক্ত করা হয়েছে। সেরকম ভাবে আরএসপির অফিস থেকে শুরু করে, বাস স্ট্যান্ড থেকে শুরু করে, ইরিগেশনের বাংলো থেকে শুরু করে, ওয়াকফের জমি থেকে শুরু করে, এরকম যত বেআইনি সম্পত্তি করেছে, একটা সম্পত্তিকে ভোগ করতে দেবো না। প্রতিটা সম্পত্তি রহিম বক্সির ছেলের পেটের ভেতর থেকে বার করা হবে। ওই মঞ্চে দাঁড়িয়ে যত হুমকি দাও, পান থেকে চুন কষবে, মঞ্চে দাঁড়িয়ে মাইক নিয়ে সিপিএম এর পা কেটে দেবো, তমুকের হাত কেটে দেবো, তার গলা কেটে দেবো করে 7 বছর ধরে 8 বছর ধরে অনেক হুমকিবাজি শুনছে। এমনকি যখন আরজি করে ধর্ষণ হয়েছিল, আরজি করে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ চলছে গত বছর, গোটা বাংলা, দার্জিলিং, কোচবিহার থেকে সুন্দরবন পর্যন্ত প্রতিবাদে উত্তাল। সেই সময় রহিম বক্সি এখানে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে যে আরজি কর নিয়ে এই মালদায়, মালতীপুরে, রতুয়ায় যদি প্রতিবাদের নামে রাস্তায় নেমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো কথা বলা হয়েছে, তাদের নাকি হাত কেটে রেখে দেবে। মাঝে মধ্যে ভাষণ শুনে ভাবছিলাম আরজি করে ধর্ষণের বোধহয় ওর বাড়ির কেউ যুক্ত আছে, ওর বাড়ির কোনো লোকজন বোধহয় ধর্ষণের সঙ্গে যুক্ত আছে, তাই ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় মিছিল হলে ওর ওদের গায়ে লাগে। ওই মঞ্চে দাঁড়িয়ে পেছনে 5টা পুলিশের বডিগার্ড নিয়ে এসব হুমকিবাজি অনেক দেখেছি। ক্ষমতা থাকলে 1 মাসের জন্য নয়, 1 সপ্তাহের জন্য নয়, এমনকি 1 দিনের জন্য নয়, 1 বেলার জন্য পুলিশকে রেখে একবার সামনে এসে দাঁড়ান, তারপর দেখা যাবে কত ধরে কত চাল। এই ভিডিও এখনো ভুলিনি, শ্রীপুরের ভোটার সবাই ভিডিও এখনো ভুলিনি। ওর এই ছেলে বাবার নামে ফুটুনি মেরে মাদ্রাসার গেটে দাঁড়িয়ে গালাগাল দিচ্ছিল। অনেকক্ষণ ধরে পুলিশকে বলা হচ্ছিল একে সরান, বলছিল গেটের ভেতর দিয়ে ঢুকতে দেবে না কাউকে ভোট দিতে। ওই রহিম বক্সির ছেলে। এখানে আমাদের বন্ধুরা, আমাদের কংগ্রেসরা, কংগ্রেসের যারা বন্ধুরা ছিলেন, গ্রামের মানুষ জড়ো হয়ে 2 ঘন্টা ধরে পুলিশকে বলেছিল এটাকে গেট থেকে সরান, গায়ের জোরে মাদ্রাসা দখল করতে আমরা দেবো না, গেট থেকে সরান। পুলিশ দাঁড়িয়ে চৌচুরি করছিল। তারপরে একবার যখন পাবলিক তেড়ে গেল ছেলের দিকে, ও বাপের নাম ভুলে ল্যাচ গুটিয়ে ছেলে কিভাবে দৌড়েছিল সেই ভিডিও মোবাইলে ঘুরছিল। এদের দৌড় জানা আছে। পুলিশ সরে গেলে এদের কি অবস্থা হবে আমাদের থেকে ভালো ওরা জানে। সেই কারণে পুলিশকে দাঁড় করিয়ে রেখে হুমকি দেয়। কিন্তু ওদের এই হুমকি সাম্রাজ্য দিনের পর দিন চলবে না। আমার আগে প্রতিকূল বলেছে, এরপরে মিয়ান কি বলবেন? যে রাজনৈতিক দাবিগুলোকে নিয়ে আমরা লড়াই করছি, শুধুমাত্র বাংলাকে বাঁচানোর নয়, নতুন বাংলা গড়ার যে লড়াই করছি, সেই কথা প্রতিকূলের মুখে আপনারা শুনেছেন, মীনাক্ষীর মুখে শুনবেন। আমি এইটুকু কথা বলে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। যে করলো সরকারি জমি হোক, ওয়াকফের জমি হোক, জানবেন এগুলো কোন নেতা মন্ত্রী বাবার সম্পত্তি নয়, এগুলো জনগণের সম্পত্তি। আপনি যাকেই ভোট দিয়ে থাকুন না কেন, যদি কোনোদিন বামফ্রন্টকে ভোট দিয়ে নাও থাকেন, তাহলেও বামফ্রন্ট সরকারের আমলে এখানে যা যা উন্নয়ন হয়েছিল, বাস স্ট্যান্ড থেকে শুরু করে, ইরিগেশন থেকে শুরু করে, বামফ্রন্টের আমলে স্কুল, কলেজ, হাসপাতাল, মাদ্রাসা যা যা তৈরি হয়েছে, তার একটা কোনো কিছুর মালিক বামফ্রন্ট নয়, তার একটা কোনো কিছুর মালিক সিপিএম নয়। যে মানুষ এখানে কোনোদিন আমাদেরকে ভোট দেননি, আপনি ওই সম্পত্তির মালিক। ওটা আপনার সম্পত্তি, আপনার জমি, আপনার মাটি। যদি কেউ গায়ের জোরে আপনার বাড়িতে ঢোকে, তাকে যেরকম ভাবে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করতে হবে, সেরকম ভাবে যে গায়ের জোরে আপনার সরকারের জমিকে, আপনার সম্পত্তিকে দখল করেছে, একই রকম ভাবে ঘাড় ধাক্কা দিয়ে ওদেরকে এই সম্পত্তি থেকে বেদখল করতে হবে। তার লড়াই আমরা লড়ছি। একটা বারের জন্য সামনের ভোটে এই মাটিতে আপনারা লাল পতাকা ওড়ান, তারপরে প্রতি ইঞ্চি জমি হিসেবে হবে ওই রহিম বক্সির সঙ্গে। আপনাদের কাছে এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।